আল্লাহ, গোপালগঞ্জে এসে পুরো আটকা পড়ে গেছি, কোনোভাবে এখান থেকে বের হতে পারতেছি না। একটা নির্জন গ্রামের মধ্যে লুকায় আছি, সাথে আমার দুইজন আছে, এরা বাইচে আছে কিনা মারা গেছে আমি জানি না। আল্লাহ রক্ষা করো আল্লাহ। তারা ভবনের ছাদ থেকে ইট মারতেছে, পুলিশের নীরব ভূমিকা ছিল। তার পরবর্তীতে সেনা পুলিশের সাথে শুরু হয় কয়েক ঘন্টার সংঘর্ষ। গুলি করতে করতে, ফায়ার করতে করতে যাচ্ছে, আমি দাঁড়িয়ে যে তখন আমার গলায় কাঠ টাটকে ছিল না, পরে আমি দুই হাত উঁচু করে বলি যে আমি সাংবাদিক। সেভ না করতেন তাহলে তারা আমাদেরকে মেরে ফেলতেন। এইভাবে এমন উদ্দেশ্য নিয়ে তারা এসেছিলেন, তারা আমাদেরকে রামদা এবং বাঁশ এবং লাঠি নিয়ে আঘাত প্রায় করেই ফেলতো। ওই সময় কয়েকজন এসে বাঁচিয়ে দিয়েছেন। ওই গ্রামের একেবারে নির্জন একটা জঙ্গলের ভিতরে আমি এবং আমার সাথে যে ছিল দুজন মিলে ওই জায়গায় আমরা মোটামুটি একটা মানে অবরুদ্ধ বলা চলে। তা আমার দেখা মানে বিশাল আকারের একটা রণক্ষেত্র তৈরি হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আপনারা সবাই সেই ঘটনা দেখেছেন। সেই ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করেছেন এবং সংবাদ সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী নাইমুর রহমান দুর্জয়। আজকে আমাদের সঙ্গে আছেন নাইমুর রহমান দুর্জয়। আমরা নাইমুর রহমান দুর্জয়ের কাছ থেকে তার অভিজ্ঞতা শুনব। প্রথম দিকে তার সাথে যখন কথা হয়েছে তখন তিনি বেশ স্বতঃস্ফূর্তভাবে ঢাকা ত্যাগ করেছেন এনসিপির সেই পদযাত্রায় অংশগ্রহণের জন্য। আমরা একটু দুর্জয়ের কাছ থেকে যেতে চাই। দুর্জয়, আপনি যখন ঢাকা ছাড়ছিলেন তখন আমরা দেখলাম যে আপনি আমার সাথে কথা বলেছিলেন, আপনি বেশ স্বতঃস্ফূর্ত ছিলেন যে আপনি গোপালগঞ্জ যাচ্ছেন এবং সেখানে সংবাদ সংগ্রহ করবেন। আসলে যাওয়ার শুরু থেকে আপনার যে অভিজ্ঞতাটা সেটা একটু শুনতে চাই। আমরা চারজন ঢাকা থেকে দুইটি মোটরসাইকেল যোগে আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা করি। তখন বাজে হচ্ছে 10:30। আমাদের যাওয়ার কথা ছিল 9টায়। বিভিন্ন কারণে আমাদের একটু দেরি হয়। 10:30টায় আমরা ঢাকা থেকে রওনা করি। রওনা করার পরে আমি 15 মিনিট আগে আমি পদ্মা সেতুর কাছে পৌঁছাই। আমার সাথে যে বাইক যেটা ছিল এটা পেছনে পড়ে যায়, যে মোটরসাইকেলটি পেছনে পড়ে যায়। তাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে শুনি যে তারা আবদুল্লাহপুর নামে একটা জায়গা আছে, সেখানে তারা আছে, তাদের আসতে আরও মিনিমাম 20 মিনিট লাগবে। আমি 15 মিনিট তাদের জন্য অপেক্ষা করি। অপেক্ষা করার পর দেখতেছি যে আমাদের সময় নষ্ট হচ্ছে, আমি হয়তো বা এনসিপির প্রোগ্রামটা ধরতে পারবো না। তার জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করে বলি যে আমরা যাচ্ছি, আমরা তোমাদের জন্য অপেক্ষা করলে তোমরাও পাবো না, আমরাও পাবো না, আমি রওনা দিচ্ছি। এটা বলে আমি পদ্মা সেতুতে উঠে যাই। আমরা পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা পর্যন্ত যাই। ভাঙ্গা যাওয়ার আগে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ভাঙ্গায় পৌঁছানোর পরে বৃষ্টির মাত্রাটা বেড়ে যায়। তা আমরা ভাবলাম যে দাঁড়িয়ে অপেক্ষা করলে হয়তো বৃষ্টি কমতে পারে। দাঁড়িয়ে অপেক্ষা করি মিনিমাম 15 মিনিট, বৃষ্টি কমে। তখন আমরা আমাদের পেছনের যে বাইকটি ছিল মোটরসাইকেল, তাকে ফোন দিই, কোথায় আছে? ওনারা বললো যে আমরা পদ্মা সেতুতে উঠছি। তারপর চিন্তা করলাম যে পদ্মা সেতুতে যেহেতু উঠছে আমি ভাঙ্গা চলে আসছি, তাদের জন্য অপেক্ষা করলে এখানে আরও 20-25 মিনিট তাদের লাগবে। পরে সেখান থেকে আমি রওনা দিই। বৃষ্টি কমে রওনা দিই। রওনা দেওয়ার পরে নগরকান্দা নামক একটা জায়গা আছে ফরিদপুরের, সেখানে আসার পরে বৃষ্টিটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। তাৎক্ষণিকভাবে আমরা এনসিপির প্রোগ্রাম শুরু হয়েছে কিনা সেখানে আমাদের অন্য সহকর্মীরা ছিল, তাদের সাথে যোগাযোগ করি যে কী ব্যাপার, কতক্ষণ পরে শুরু হবে। তখন 12টা বেজে গেছে অলরেডি। তারা বললো যে এনসিপি এখনও পৌঁছায় নাই। তো যেহেতু এনসিপি পৌঁছাইতে তাদের আর মিনিমাম আধা ঘন্টা লাগবে, শুরু হইতে আরও মিনিমাম আধা ঘন্টা, আমার 1 ঘন্টা ধরে 1 ঘন্টার মধ্যে গোপালগঞ্জ পৌঁছাইতে হবে আমাকে। তো এই চিন্তা করলাম। পরে দেখি যে বৃষ্টি কমতেছে না, পরে বললাম যে বৃষ্টিতে ভিজেই চলে যাব। যদি বৃষ্টির থামার অপেক্ষা করি সেক্ষেত্রে আমি এত কষ্ট করে এত দূর পর্যন্ত এলাম, বাকি প্রোগ্রামটা আমি পাবো না। বৃষ্টির মধ্যেই আমি বাইক চালানো শুরু করলাম। আমার পুরো শরীর ভিজে যায়, যেহেতু আমাদের দুজনের গায়ে একজনের গায়ে রেইনকোট ছিল না। আমি ছিলাম বাংলাদেশ প্রতিদিন থেকে, আমি ছিলাম, আমার সাথে ছিল ইত্তেফাকের আলসাদি। দুজন মিলে আমরা বৃষ্টিতে ভিজেই মোবাইলগুলো একটা পলিথিনে ঢুকিয়ে ব্যাগের মধ্যে রেখে আমরা বৃষ্টিতে ভিজেই গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা করি। ভাটিয়াপাড়া নামক একটা জায়গা আছে, সেখানে যাওয়ার পরে বৃষ্টি আরও বাড়ে, মানে কোনোভাবেই বৃষ্টি কমতেছে না। তারপরে গোপালগঞ্জের কাশিয়ানি এদিকে যাওয়ার পরে দেখি যে কয়েকজন লোক জড়ো হয়ে আছে, সম্ভবত তারা আওয়ামী লীগ সমর্থক। এভাবে করতে করতে মোটামুটি এনসিপির প্রোগ্রাম একেবারে শুরু হওয়ার অনেকটা আগেই আমি ওখানে পৌঁছাই। পৌঁছানোর পরে আমরা সকালবেলা কিছু খাইনি। তখন পৌঁছাই আমি, বাজে তখন হচ্ছে 1টা বাজে। তখন আমরা ওই এলাকার পুলিশ লাইনের কাছে একটা স্থানীয় হোটেল আছে, সেখান থেকে আমি আর ইত্তেফাকের যে আমার রিপোর্টার ছিলেন, আমরা দুজন, বাংলাদেশ প্রতিদিন আমি, সে হচ্ছে ইত্তেফাকের, দুজন মিলে এখানে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে ওই এলাকার যে লোকজন আছে তাদের কাছ থেকে কিছুটা মানে অবজারভেশন করি যে আসলে কেমন সিচুয়েশন, কি হতে পারে। তারা বলছে যে সকাল থেকেই মোটামুটি একটা আশঙ্কা
রয়েছে, কিছু না কিছু হওয়ার আশঙ্কা রয়েছে এবং পুলিশ বারবার মাইকিং করতেছে যে দোকানপাট সব বন্ধ করে ফেলার জন্য। সেটা হচ্ছে এনসিপির সমাবেশ স্থল থেকে মিনিমাম 3 কিলোমিটার দূরে। 3 কিলোমিটার দূর থেকে মোটামুটি একটা আতঙ্ক বিরাজ করতেছে। পুলিশ কাউকে দাঁড়াইতে দিচ্ছে না, কোথাও রাস্তার মধ্যে দাঁড়াইতে দিচ্ছে না, বারবার মাইকিং করতেছে আমাদের সামনে দিয়ে যে দোকান যাদের খোলা আছে দোকান বন্ধ করে ফেলেন। আমরা খাওয়া শেষ করতে পারিনি, এর মধ্যেই শুনি যে ওখানে ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা সাথে সাথে বাইক স্টার্ট দিয়ে চলে যাই, ঘটনাস্থলে পৌঁছানোর পরে দেখি যে এনসিপির ময়দানের চেয়ার ভাঙা। আমি আমার যে মোটরসাইকেল সেটিকে পার্কিং করে ময়দানে আসি। ময়দানে এসে একটা লাইভের প্রিপারেশন নেই, এর মধ্যেই এনসিপির নেতাকর্মীগণ তারা চলে আসেন ময়দানে। নাহিদ, হাসনাত, সার্জিস, ওনারা আক্তার, ওনারা চলে আসার পরে লাইভটা আর দেইনি, না দিয়ে চিন্তা করলাম যে এখন আমি এটা রেকর্ড নেই, পরে রেকর্ড প্লাস এজ লাইভ এই ধরনের চিন্তা ভাবনা করলাম। তারপরে তাদের প্রোগ্রাম স্থলে তারা আসার সাথে সাথে ওখানে যারা ছিলেন এনসিপির পরিচালনা করছিলেন যারা, তারা বিচার দিতে থাকেন। হাসনাত আবদুল্লাহ যিনি মুখ্য সংগঠক, তার কাছে বিচার দিচ্ছিলেন যে ভাই আমাদের মঞ্চ ভাঙছে, আমাদের চেয়ার ভাঙছে, আমাদের মারধর করছে, ধরনের বিচার দিচ্ছে। পুলিশের নীরব ভূমিকা ছিল, তারা যে বিচার দিচ্ছিল। হাসনাত এই বিচার শুনে স্টেজে ওঠেন, তিনি খুব তার চেহারায় খুব রাগ ছিল। তারা সবাই স্টেজে উঠে ওখানে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে তারা মুজিববাদ, মুর্দাবাদ এই ধরনের স্লোগান খুব জোরে দিচ্ছিলেন। আর তখনকার সময়ে আমরা মোটামুটি যখন ওই 3 কিলোমিটার দূরে যখন ছিলাম, ওইখান থেকে একেবারে সমাবেশ স্থলে রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়েছিলেন, কারো হাতে বাঁশ, কারো হাতে লাঠি। দেখে আশঙ্কা করছিলাম যে তারা সবাই হয়তো বা আওয়ামী লীগ সমর্থক। পরে ওনারা 15 মিনিটের মতো ওই স্টেজে অবস্থান নেন। সবাই বক্তৃতা রাখেননি, কয়েকজন রেখেছেন, প্রধান নেতাদের মধ্যে কয়েকজন রেখেছেন, খুব স্বল্প আকারে সবাই বক্তব্য রেখেছেন। ওনারা যখন নামেন তখন আমি ওই ভাঙার যে দৃশ্য, মানে চেয়ার ভাঙা, এগুলো নিয়ে একটা এজলাইভ দিচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে ওনারা হয়তো চলে যাওয়ার পরে স্টেজে একটা হামলা হবে, কিন্তু ওনাদের গাড়ি ভরে হামলা হবে সেটা আমি ভাবিনি। স্টেজে হামলা হবে, যার জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু আমি এসে ককটেল বিস্ফোরণের এই লাইভটি আমি দিতে পারিনি, এখন আমার কথা হচ্ছে আমি এটা এই বর্ণনা নিয়ে একটা এজলাইভ দিব যে আসলে কি হয়েছে, কয়েকজনের বক্স পপ নিয়ে একটা এজলাইভ আমি আমার অফিসে পাঠাবো। এজলাইভটা শেষ করতে পারিনি আমি। শেষ করার আগেই প্রায় এই সমাবেশ স্থল থেকে 100 মিটার দূরে বিকট আকারে কয়েকটি শব্দ, ককটেল বিস্ফোরণ কিংবা টিয়ার শেল বা সাউন্ড গ্রেনেডের শব্দ। বুঝতে পারি যে আসলে তাদের সাথে একটা সংঘর্ষ শুরু হয়েছে হয়তোবা। এজলাইভ না দিয়ে দ্রুত ওখানে গেলাম, যেয়ে দেখি যে এদের যে একটা ব্রিজ আছে, হাতির ঝিলের মতো করা ব্রিজ, একটা লেক আছে, লেকের উপরে প্রায় অনেকগুলো ব্রিজ আছে, গোপালগঞ্জের এপার থেকে ওপার মোটামুটি অনেকগুলো ব্রিজ আছে। ব্রিজের ওপারে বিপুল পরিমাণ আওয়ামী লীগ সমর্থক, ছাত্রলীগ, যুবলীগ সমর্থক, তারা মুহুর্মুহুর ইট পাটকেল ছুটতেছে। এপাশ থেকে ছুটতেছে, আবার এপাশে অনেকগুলো বাড়িঘর আছে, তারা ভবনের ছাদ থেকে ইট মারতেছে, ভবনের ছাদ থেকে। আবার এই পাশে মানে চতুর্দিক থেকে তারা আক্রমণ করতেছে। গাড়িবহর ধীরে ধীরে পিছু হটে। তখন আমি বাংলাদেশ প্রতিদিন থেকে আমি লাইভে যুক্ত হই, প্রায় 1.5 ঘন্টার মতো আমি লাইভ কন্টিনিউ করি। তা আমার দেখা মানে বিশাল আকারের একটা রণক্ষেত্র তৈরি হয়, যে এনসিপি নেতাদেরকে পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসনের কার্যালয়, বিভিন্ন জায়গায় যেটা আমরা খবর পাই যে তারা এই জায়গায় তাদেরকে নিয়ে গিয়েছেন সেনাবাহিনী বা পুলিশের নিরাপত্তা দিয়ে তাদেরকে এখানে রেখেছেন। তার পরবর্তীতে পুলিশের সাথে শুরু হয় কয়েক ঘন্টার সংঘর্ষ। পরবর্তীতে পুলিশ পেরে উঠতে পারছিল না, কেননা ওই বিক্ষোভকারীদের সংখ্যা এত ছিল যে পুলিশের সংখ্যা থেকে কয়েকশো গুণ। পুরো গোপালগঞ্জের পৌর পার্কের আশপাশের এলাকা শুধুমাত্র বিক্ষোভকারী, পুলিশ ছিল সর্বোচ্চ 150 থেকে 200। এত পুলিশ এটা হ্যান্ডেল করতে পারেনি। পরবর্তীতে সেনাবাহিনী আসার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তো আমার বিষয়টা হচ্ছে, আমি সমাবেশ স্থলের একেবারে কাছে আমার যে বাইকের কথা বলছিলাম, মোটরসাইকেল, সেটা আমি একেবারে কাছেই পার্কিং করা ছিল। আমি ভেবেছিলাম যে হয়তোবা এটা শেষ হওয়ার পরে আমি আমার মোটরসাইকেলটি হয় জেলা প্রশাসনের ভিতরে রাখবো, না হয় পৌরসভার ভিতরে রাখবো, না হয় থানার ভিতরে রাখবো, একটা নিরাপদ জায়গায় রাখবো। কিন্তু আমি নিরাপদ জায়গায় রাখার সুযোগ পাইনি, কেননা হঠাৎ করে শুরু হয়ে গিয়েছে তাদের এই সংঘর্ষ। পরবর্তীতে আমার বাইকটি যেখানে ছিল, বিক্ষোভকারীরা অনেক পিছনে ছিল, হামলাকারী যারা ছিল তারা অনেক পেছনে ছিল, কিন্তু তারা ধীরে ধীরে আমি যেখানে আমার গাড়িটা ছিল সেখানে তারা চলে আসে। প্রায় 1 ঘন্টার সংঘর্ষে আমি আমার বাইকটা ঠিক আছে কিনা আমি আসলে দেখতে পারতেছিলাম না, কারণ আমি অনেক পেছনে ছিলাম। মাঝে মধ্যে ধোঁয়া উঠতেছিল, আগুন ধরতেছিল। আমি ভেবেছিলাম যে হয়তো আমার বাইকটি আগুন ধরিয়ে দিয়েছে তারা। প্রায় ঘন্টাখানিক পরে যখন পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ওই জায়গা থেকে সরাতে পারে, তখন আমি দেখি যে না, আমার বাইকটি অক্ষত আছে।
পরবর্তীতে আমি দুজন পুলিশের হেল্প নিই যে আপনারা একটু যদি এখানে দাঁড়ান তাহলে আমি আমার বাইকটা আনতে পারবো। পরে আমি আমার মোটরসাইকেলে পুলিশের সহযোগিতায় ওনারা দাঁড়িয়েছিলেন আমার পাশে, আমি আনতে পারি। তখন ওই পাশ থেকে আন্দোলনকারী বা বিক্ষোভকারী তারা আমাকে দেখতেছিলেন। তারপরে আমি এটা এনে পৌরসভার ভিতরে রাখি। পরবর্তীতে পৌরসভার ভিতরে আমার গাড়ি রাখা ছিল। পরে আবারও তারা এই জায়গাটা দখল নেয় পৌরসভার ভিতরে এসে পৌরসভার গ্লাস ভাঙে। পৌরসভার ভিতরে কতগুলো প্রাইভেট কার ছিল, সরকারি গাড়ি ছিল, এগুলো ভাঙচুর করে। ভাঙচুরের এক পর্যায়ে সেনাবাহিনী এপিসি নিয়ে যখন আগায়, এপিসি নিয়ে আগানোর পরে কিছুটা শান্ত হয়। বিভিন্ন সড়কের ভিতরে ছাত্রলীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এরা অবস্থান নিয়েছিলেন। তাদেরকে ধাওয়া দিয়ে সেনাবাহিনী ফাঁকা ফায়ার করে তাদেরকে সরিয়ে দেয়। তখন পৌরসভার ভিতরে লুকিয়ে থাকা কয়েকজন আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা রয়েছেন নেতাকর্মী তাদেরকে আটক করেন। এর মধ্যে একজনকে আটক করেন যিনি পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছেন, যেটা পুলিশের বর্ণনা। আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি কি ছাত্রলীগ করেন কিনা, যেটি ইতিমধ্যে বাংলাদেশ প্রতিদিন তথা সারা দেশব্যাপী ভাইরাল। ওই ছেলে বলে যে না, সে ছাত্রলীগ করে না, সে এদিকে আসছিলেন কি একটা কাজে, বাবার কাছে যাচ্ছিলেন, এমন কথা বলছিলেন। তখন বিকেল দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে, তবুও পরিস্থিতি শান্ত হয়নি। আমরা যখন পৌরসভার কাছে ছিলাম, সেনাবাহিনীর এপিসি নিয়ে যখন তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিল, তখন আমি পৌরসভার ভিতরে ঢুকলাম। আমার সাথে যে দুজন ছিল, যাদের দুজনের কথা শুরুতে আমি বলেছিলাম যে তারা আমার পিছনে পড়েছে, তারা আমার গোপালগঞ্জে পৌঁছানোর 50 মিনিট পরে তারা পৌঁছেছে। মানে এনসিপির সমাবেশ শেষ, এমনকি সংঘর্ষের প্রায় মাঝামাঝি সময় তারা এখানে পৌঁছায়। যেহেতু তারা মাঝামাঝি সময় এসে পৌঁছায়, তাদের গলায় প্রেসের কার্ড দেখে তাদেরকে আটক করে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীগণ তাদের দুজনকে আটক করে তাদেরকে মারধর করে, এমনটা আমি তাদের কাছ থেকে শুনি। মারধর করে, এমনকি তার এক ছাত্রলীগ কর্মীর হাতে এক রামদা ছিল, রামদা দিয়ে তাকে কোপ মারতে যায়। ওই সিচুয়েশনে সে অনেক ভয় পেয়ে যায়। ওখান থেকে তার বর্ণনা, আমার যে সহকর্মী যে ছিল সে বর্ণনা দিচ্ছেন যে আমাকে মনে হয় দূত এসে আমাকে রক্ষা করছে, মানে দুজন দূত এসে আমাকে রক্ষা করে আল্লাহ আমাকে বাঁচাই দিছে, আর না হয় আমাকে মেরে ফেলতো। পরে ওই দুজনকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, কেননা ওনারা আমার সাথে আসছে, একসাথে আমরা আসছি, কিন্তু তাদের কোনো হদিস পাচ্ছি না, তারা কোথায় আছে, জায়গার নাম ঠিকমতো বলতে পারতেছে না। এবং আমি তাদেরকে লাইভ লোকেশন দিয়ে বলেছিলাম যে আমার এই জায়গাটা খুব বেশি নিরাপদ যেমন না, কেননা আমার এখানে আসতে গেলেও হয়তো বা অনেক মানে ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে আসতে হবে, সাবধানে যদি সম্ভব হয় তাহলে আসেন, আর না হয় আপনারা ওদিক থেকে মহাসড়ক ধরার চেষ্টা করেন, কেননা মহাসড়ক গেলে ঢাকার দিকে এগোতে পারলে আমরা কোনোভাবে আপনাদের সাথে এসে দেখা করতে পারবো, কিন্তু এই দিকে পুরো রণক্ষেত্রের দিকে আসার দরকার নেই। তো ওনারা আমাদের দিকে আসবেই বলে আমি ভাবলাম যে পৌরসভার ভিতরে অপেক্ষা করি, ওনারা যেহেতু আসবে। কিছুক্ষণের মধ্যে দেখি এই জায়গায় সেনাবাহিনীও নাই, পুলিশও নাই, একমাত্র বিক্ষোভকারীরা আছেন, হামলাকারীরা আছেন। তখন আমি নিচে বসা, হঠাৎ করে একটা সেনাবাহিনীর গাড়ি আমি পৌরসভার বাহিরে দাঁড়ানো, গুলি করতে ফায়ার করতে যাচ্ছে, ফায়ার নাকি রাবার বুলেট আমি জানি না, কিন্তু বিকট শব্দ আমাদের দিকে যখন আসে তখন আমার পিছনে যে ছিল সে দৌড় দিয়েও পৌরসভার ভিতরে ঢুকে যায়। আমি দাঁড়িয়ে যাই, তখন আমার গলায় কাঠ কিছু ছিল না। পরে আমি দুই হাত উঁচু করে বলি যে আমি সাংবাদিক, বলার কারণে ওনারা এদিকে আর আমার দিকে আর কোনো ফায়ার করেনি, চলে যায় এপিসিগুলো পিছনে চলে যায়। তখন আমি ভাবলাম যেহেতু চলে গেছে উপরে যাই, ও যেহেতু উপরে গেছে আমি উপরে গেলাম পৌরসভার লোকজন বলতেছে ভাই আপনারা চলে যান, আমাদের তো ক্লোজ, আমাদের তো আজকের দিনের মতো আমাদের কার্যক্রম শেষ, আপনারা চলে যান। পরে বললাম আমরা কই যাবো ভাই, আমরা তো আসলে কোনো দিকে যাওয়ার রাস্তা নেই, এই মুহূর্তে কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনী পুলিশ ছিল, এখন তো সেটাও নাই, আমি কীভাবে যাব। পরে বলতেছে যে ভাই আমাদের একজন লোক আছে আপনাদের, সে আগাই দিবে। তো তার উপর ভরসা করে আমরা দুজন, আর আরও একটি বার্তা 24-এর একটি মোটরসাইকেল, সেও বললো ভাই চলেন, ওনারা যেহেতু বলছে। নিচে নামার সাথে সাথে দেখি ত্রিমুখী আবার সংঘর্ষ শুরু হয়ে গেছে, চতুর্দিকে চেয়ার ভাঙা, আগুন, ধোঁয়া উঠতেছে। এর মাঝখানে যেই লোক বললো যে সে আমাদের সহযোগ দেবো, তাকে আর খুঁজে পাই নাই, সে কোন দিকে চলে গেছে তাকে আর আমি পাচ্ছি না। এখন পুরোপুরি অসহায় হয়ে গেছি আমি কোন দিকে যাব। এদিকে হচ্ছে আপনার বিক্ষোভকারীরা, এদিকে বিক্ষোভকারীরা, ওদিকে পুলিশ গুলি করতেছে, পিছনে এই পাশে সেনাবাহিনীর এপিসি, কোন দিক থেকে ফায়ার আসে, কোন দিক থেকে ইট পাটকেল আসে, আমি জাস্ট হতভম্ব হয়ে গেছি। এখন আমার কোন দিকে যাওয়া উচিত, আমি কোথায় গেলে নিরাপদ, যেহেতু পৌরসভা অলরেডি ক্লোজড, এতক্ষণ পৌরসভার ভিতরে ছিলাম, নিজেকে নিরাপদ মনে করতেছিলাম। এখন আশপাশে কোনো সরকারি ভবনও নেই যে আমি সেখানে যাব, বা কারো বাসায় গেলেও কতটা নিরাপদ, বা বাসায় যেতে পারবো কিনা,
রাস্তার মোড়ের মাঝখানে আমি পুরো আটকা পড়ে গেছি পরে আপনার গাড়ি ঘোরাতে যেয়ে চেয়ারের সাথে লেগে আমার গাড়িটা পড়ে গেছে। ওই এলাকার 4-5 জন দৌড়ে আসছে, আমি ভাবছি তারা হয়তো আমাকে মারতে আসছে। আইসা বলছে ভাই আপনারা ভয় পাচ্ছেন কেন, আপনারা তো যেতে পারেন, আপনাদের কিছু করবে না। পরে আমি বললাম ভাই এদিকে তো আপনাদের লোকজনের অভাব নাই, আমরা আপনাদেরকে সেভ করে দিচ্ছি, বের করে দিচ্ছি। বাইক ঘুরে যখন সামনে গেলাম, হঠাৎ করে দেখি যে 200-300 মতো হামলাকারী এরা বাঁশ লাঠি সোটা নিয়ে রামদা নিয়ে আমাদের দিকে এগিয়ে আসে, মানে আমাদের মারার জন্য এই আমার কলার টলার ধরে ফেলে, এভাবে ধরে বলে যে এই সাংবাদিক, এই তুই তো এতক্ষণ এই জায়গায় ছিলি। পরে আমি বললাম ভাই আমি ছিলাম, কিন্তু আমি তো আমার দায়িত্ব পালন করতেছিলাম, আমি তো কোনো পক্ষ নিয়ে তো এখানে আসি নাই। আপনারা তো জানেন যে সাংবাদিকদের তো এই ধরনের কাজে সাংবাদিকরাও থাকে। পরে বলতেছে ভাই ওর ফোন চেক কর, ওর ফেসবুক আইডিতে ঢুক, দেখ ওর ফেসবুক আইডি চেক কর, তাইলে বোঝা যাবে যে আসলে কোন দলের। পরে আমি বললাম ভাই আমি আসলে কোনো দলেরই না, আমি একেবারে মানে সহজ সরল, আমার কোনো দলের সাথে কোনো সম্পৃক্ততা নাই, আমি একজন সাংবাদিক, আমি জাস্ট হচ্ছে গা এটা কাভারেজের জন্য আসছি, আমার কোনো উদ্দেশ্য বা কিছুই নাই। পরে বলে আমার মাথায় হেলমেট ছিল, হেলমেটটা ওরা খুলে নিয়ে যায়, পিছনে একটা হেলমেট ছিল, হেলমেট খুলে নিয়ে যায় এবং আমাদের কাছ থেকে আমাদের পিছনে যে ইত্তেফাকের যে আলসাদি ছিল তার মানিব্যাগ এবং আমাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে যায়। তার পরবর্তীতে তারা আমাদেরকে বলে যে সুজা যাবি, হ্যাঁ কেউ ধরলে বলবি যে আমরা জয় বাংলার লোক, আমি আওয়ামী লীগের লোক, এভাবে বলবি। পরে আমি তাদের কথায় আমি সাড়া দিছি যে ঠিক আছে। তো হেলমেট নিয়ে যাওয়ার কারণে আমরা দুজনেই ঝামেলা করি, যে কারণে হাইওয়েতে হেলমেট ছাড়া বাইক চালাবো, তাছাড়া হচ্ছে একটা অনিরাপদ হেলমেটবিহীন যান চলাচল, বা হেলমেটবিহীন আমি কখনো মোটরসাইকেল চালাইনি, হেলমেট ছাড়া আমার কাছে একটু লাগতেছিল। তখন আমরা যখন অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে যখন মূল সড়কটি পাই, মূল সড়কে উঠে দেখি কয়েকশো ছেলেপুলে এরা রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন আর রাস্তায় টায়ার জ্বালে আগুন ধরিয়ে বিক্ষোভ করতেছিলেন। তখন আমি সাথে সাথে আবার বাইকটা ঘুরাই ফেলাই, কারণ আবার ওরা ধরবে আমাদের, আমি নিশ্চিত যে আবার ওরা ধরবে। আবার ঘুরাই ফেলে আবার পিছন দিকে আবার যাই, আবার যে জিজ্ঞেস করি ভাই এই মূল সড়ক ব্যবহার ছাড়া আমি কি কোনো দিক থেকে কি আমি ঢাকার দিকে যেতে পারবো? পরে বলে যে ভাই এটা সম্ভব না। পরে দেখি বিক্ষোভকারীদের দেখে আবার এক সাইডে যে মোটামুটি একটা জঙ্গলের মতো এই জায়গায় প্রায় ঘন্টা খানিকের উপরে এক প্রকার অবরুদ্ধ মানে বসেছিলাম, যে কোনো দিকে যাচ্ছিলাম না, গেলেই মারবে, নতুবা আটকাবে, নতুবা কিছু একটা দুর্ঘটনা হতে পারে, এটা ভেবে এখানে বসা। পরে চিন্তা করলাম এখানে কতক্ষণ বসে থাকবো, সন্ধ্যা হয়ে গেছে, এখন ওই দুজনকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি, তাদের কোনো ফোনও পাচ্ছি না। পরবর্তীতে তাদেরকে তারা আমাদের ফোন দিয়ে বলে যে তারা এখন কিছুটা নিরাপদ আছে, স্থানীয় লোকজন তাদেরকে সাহায্য করতে চায়, আমরা আমাদের ঠিকানা দিলে আমাদের ঠিকানা তারা আসবে। পরে আমি বলছি যে আমাদের ঠিকানা আসা লাগবে না, আপনারা পুলিশ লাইন পর্যন্ত আসেন, আমি যে কোনোভাবে পুলিশ লাইনে আসবো, আপনাদের কাছে আসবো। তো ওরা পুলিশ লাইন পর্যন্ত আসে, তারপরে আমরা আমাদের কার্ড খুলে আমাদের মানে একেবারে সব কিছু মানে সাধারণ মানুষ হয়ে গেছি আমরা, যে আমরা মনে করবো যে আমরা আশপাশের এলাকার আমাদের এই যে কার্ড খুলে টুলে ব্যাগে রেখে আমরা আমাদের যে ডিভাইস সব ব্যাগে রেখে আমরা এলাকার একেবারে ইট সুলিং রাস্তা যেটা বলে মাটির রাস্তা দিয়ে মানুষের বাড়ি ঘরের পাশ দিয়ে যে ছোটো ছোটো রাস্তা থাকে, ছোটো ছোটো রাস্তা দিয়ে শুধু ঘুরতেছি আর জিজ্ঞেস করতেছি ভাই এদিকে পুলিশ লাইন যাওয়ার কি রাস্তা আছে? সবাই দেখা দিচ্ছে মেন সড়ক। আমি বললাম মেন সড়ক না, আমি কি মানে কিছুটা দেরি হোক, রাস্তা কিছুটা বাড়ুক, আমি কি অন্য সড়ক ব্যবহার করে যেতে পারবো? যেতে পারবেন। এই দিক দিয়ে দেখা যাচ্ছে মিনিমাম 12 থেকে 14 কিলোমিটার রাস্তা, একটু বেশি। আমি ঘুরে মূল সড়কে উঠলাম, মূল সড়কে ওঠার পরে আমি চলে গেছি মিনিমাম হচ্ছে আরও সামনে, পুলিশ লাইন থেকে মিনিমাম হচ্ছে আপনার কি বলে এটাকে প্রায় 4 কিলোমিটার সামনে। পরে আমি বললাম যে পুলিশ লাইন কোন দিকে? পরে আর দেখালো আপনি তো উল্টা চলে আসছেন আরও পেছন দিকে। পরে আমি সেখান থেকে আবার গাড়ি ঘুরিয়ে 4 কিলোমিটার পেছনে আসলাম। পেছনে আসার পরে আমার যে দুজনকে আমি হারিয়ে ফেলছিলাম, যারা একজন হচ্ছে ফেস দ্য পিপলের রিপোর্টার শেখর আজাদ, তার কাছে এসে পৌঁছে তাদের সাথে আলিঙ্গন করার পরে খুব খুশি, খুব আনন্দঘন একটা মুহূর্ত ছিল যে সারাদিনভর এই দুজনকে দেখি নাই। আজকে এই মুহূর্তে তাদেরকে অক্ষত অবস্থায়, কোনো ধরনের ক্ষতি তাদের হয়নি, তাদের হামলা হয়েছে কিন্তু তাদের জানমালের তেমন কোনো ক্ষতি হয়নি, আমাদেরও তেমন কোনো ক্ষতি হয়নি। শুধুমাত্র 2টি হেলমেট ছিল, যেটা আসলে আমরা পরে ঢাকা থেকে বাইক যেহেতু চালাচ্ছিলাম, হেলমেট নিয়ে আসছিলাম, হেলমেট 2টা তারা নিয়ে গেছে। পরবর্তীতে তাদের সাথে কোলাকুলি করার পরে তাদের আমাদের বাইকের তেল সংকট ছিল, সেখান থেকে তেল নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু আমরা ওই রাস্তা ব্যবহার করব না। আমাদের কথা হচ্ছে যে এই রাস্তায় আমরা শুনেছি যে কাশিয়ানী থেকে ধরে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে রাখছেন আওয়ামী লীগ সমর্থকরা। পরে সেখান থেকে জিজ্ঞেস করার পরে তারা আমাদেরকে উল্টা একটা রাস্তা দেখাই দিলেন, কুটালীপাড়া নামক, গোপালগঞ্জের কুটালীপাড়া দিয়ে আমরা ঢাকার দিকে আসতে পারবো, এইরকম সড়ক তারা, এরকম একটা রুটম্যাপ তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে এলাকার স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আমি সেখান থেকে
সেখান থেকে আমরা 4 জন রওনা দিই। রওনা দিয়ে অনেক ঘুরে, মোটামুটি অনেকটা রাস্তা ঘুরে, প্রায় 50-40 কিলোমিটার রাস্তা একটু বেশি আমাদের ঘুরতে হয়েছে। ঘুরে আমরা মাদারীপুর হয়ে, তারপরে মাদারীপুর টেকেরহাট নামক একটা জায়গা আছে, সেই জায়গায় হয়ে ওই হাইওয়ে দিয়ে ফরিদপুরে ভাঙ্গায় আসি। ভাঙ্গা থেকে আমরা ঢাকায় আসতে আসতে প্রায় 11:30, প্রায় 12টার মতো বাজে আমাদের। তার মধ্যে যেখানে আমাকে আটকেছিলেন, মানে যারা আটকেছিলেন, এর মধ্যে কয়েকজন খুবই মানে বন্ধুসুলভ আচরণ করেছেন, যাদের প্রতি আমি কৃতজ্ঞ। কেননা এদের মধ্যে কয়েকজন ছিল খুবই মানে মারমুখী ছিল। যদি তারা আমাদেরকে সেভ না করতেন তাহলে তারা আমাদেরকে মেরে ফেলতেন। এইভাবে এমন উদ্দেশ্য নিয়ে তারা এসেছিলেন, তারা আমাদেরকে রামদা এবং বাঁশ এবং লাঠি নিয়ে আঘাত প্রায় করেই ফেলতো। ওই সময় কয়েকজন এসে বাঁচিয়ে দিয়েছেন। তো তারা হয়তো পিকেটিংয়ের জন্য আমাদের হেলমেটগুলো নিয়েছেন, যে কারণ তখনও পর্যন্ত উত্তপ্ত, তখনও পর্যন্ত কারফিউ জারি হয়নি। পুলিশ সেনাবাহিনীর পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। তখনও পর্যন্ত তাদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং যাদের নিবন্ধন স্থগিত আছে আওয়ামী লীগ, তাদের আওতায় রয়েছিল পুরো, মানে নিয়ন্ত্রণ পুরো তাদের আওতায়। পরবর্তীতে ওখান থেকে কয়েকজন আমাদের রক্ষা করে দেয়। কিন্তু আমরা মহাসড়কে না ওঠার আগেই দেখি যে বিক্ষোভ আন্দোলন। এই পরবর্তী আমরা 1 ঘন্টার উপরে আমরা একটি গ্রাম, যে গ্রামের নামও আমার সম্ভবত খেয়াল আসতেছে না, ওই গ্রামের একেবারে নির্জন একটা জঙ্গলের ভিতরে আমি এবং আমার সাথে যে ছিল 2 জন মিলে ওই জায়গায় আমরা মোটামুটি একটা মানে অবরুদ্ধ বলা চলে। তখন চিন্তা করলাম যে এখানে থাকলে আমরা সারাদিন থাকতে হবে, আমাদের এই জায়গা থেকে বের হইতে হবে। নিজেদের কৌশল এবং বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা মিনিমাম 15-16 কিলোমিটার রাস্তা বেশি ঘুরে আমরা নিরাপদে, আমাদের বাকি 2 জন সহকর্মীর সাথে দেখা হয়েছে। পরবর্তীতে আমরা নিরাপদে ঢাকায় এসেছি। আমার অফিসের যারা ছিলেন তারা আমার খুব খোঁজ খবর নিয়েছেন। আধা ঘন্টা পরে আমি কোথায় আছি, আমি ঠিক আছি কিনা, আমার কোনো হেল্প লাগবে কিনা। আমাদের বাংলাদেশ প্রতিদিনের যে গোপালগঞ্জ প্রতিনিধি, তিনিও আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে আমার খোঁজ খবর নিয়েছেন। এমনকি আমার একটা ফেসবুক পোস্টের কারণে সাংবাদিক মহলে ব্যাপক লোকজন আমাকে ফোন দিয়েছেন। অনেক, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ফ্যামিলির লোকজন, আমার আত্মীয় স্বজন থেকে ধরে আমার বড় ভাই যারা আছেন, সবাই আমার খোঁজ, বিশেষ করে আমার প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিনের প্রত্যেকটা মেম্বার আমার খোঁজ নিয়েছেন। একেবারে সিনিয়র থেকে ধরে জুনিয়র পর্যন্ত সবাই আমার খোঁজখবর নিয়েছেন। সহকর্মী, বড় ভাই যারা আছেন অফিসে, যারা আমাকে ভালোবাসেন, সবাই আমার খোঁজখবর নিয়েছেন। এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। এমনকি ওই গোপালগঞ্জের ঘটনায় আমার মনে হয় যে আমি ভয়ানক একটা দিন পার করে আসছি। দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনলাম আমাদের সহকর্মী নাইমুর রহমান দুর্জয়ের অভিজ্ঞতা। তিনি যে অভিজ্ঞতা ফেস করেছেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায়, সেই অভিজ্ঞতা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এবং অবশ্যই খবরাখবর পেতে বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।